চিন্তা করে দেখেন, আপনি পৃথিবী সম্পর্কে যা জানেন, পৃথিবীকে আপনি দেখতে শিখছেন, তার বড় একটা অংশ আসছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা থেকে। আর বড় আরেকটা অংশ আসতেছে মিডিয়া এবং সংস্কৃতি থেকে, গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, গান, খবর, পত্রিকা, এই সব কিছু থেকে। এবং সম্ভবত গত 50-60 বছরে সেকুলারাইজেশনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল মিডিয়া। এবং মিডিয়া যেভাবে সেকুলারাইজেশনের প্রক্রিয়াকে শক্তিশালী করে সেটা হলো মানুষের মূল্যবোধকে প্রভাবিত করার মাধ্যমে, সমাজের মূল্যবোধকে বদলায় দেওয়ার মাধ্যমে। মিডিয়া সমাজের মূল্যবোধ এবং নৈতিকতাকে কয়েকটা ডিফারেন্ট ভাবে প্রভাবিত করতে পারে। যেমন একটা উপায় হলো এমন বিষয় নিয়ে কথা বলা শুরু করা যেটা আগে ট্যাবু ছিল, যেটা নিয়ে আগে মানুষ কথা বলতো না, মানুষ এটাকে কথা বলার উপযুক্ত মনে করতো না, কিন্তু মিডিয়া এটা নিয়ে কথা বলা শুরু করে। যেমন অ্যাবর্শন, লিভ টুগেদার, সমকামিতা, ট্রান্সজেন্ডার, এই ধরনের অনেক কিছু। প্রথম দিকে মিডিয়া এগুলো নিয়ে কথা বলবে অল্প অল্প করে, সতর্কতার সাথে, এবং সে চেষ্টা করবে মোটামুটি নিরপেক্ষ একটা ভাব নিয়ে জিনিসপত্রগুলা প্রেজেন্ট করতে। এই পর্যায়ে তার একমাত্র উদ্দেশ্য হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করা। এটা কেন? কারণ হলো যে বিষয়টা আগে ট্যাবু ছিল, যেটা নিয়ে আগে কথা বলা হইতো না, এটা নিয়ে জাস্ট কথা বলার মাধ্যমে, বারবার এটা সামনে নিয়ে আসার মাধ্যমে এক ধরনের স্বাভাবিকতা তৈরি হয়, এক ধরনের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। মিডিয়া এই কাজটা করে। মিডিয়া সম্মানও তৈরি করতে পারে। মিডিয়া যখন কাউকে সবার সামনে উপস্থাপন করে, যখন কোনো একটা বক্তব্যকে সে গুরুত্বের সাথে সবার সামনে নিয়ে আসে, তখন এই যে উপস্থাপনা, এই যে প্রচারণা, এটার মাধ্যমেই এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়। মিডিয়া যতই নিরপেক্ষ ভাব নিয়ে উপস্থাপন করুক না কেন, এটার মাধ্যমে সমাজের চিন্তা একটা প্রভাব পড়ে। মনে করেন কোনো আরজে তার অনুষ্ঠানে কোনো সমকামীকে নিয়ে আসলো, অথবা কোনো টক শোতে কোনো ট্রান্সজেন্ডার লোককে নিয়ে আসা হলো, অথবা কোনো ফ্যাশন ম্যাগাজিনে বা নিউজ রিপোর্টে ট্রান্সজেন্ডারদের নিয়ে কথা হইল, রিপোর্ট করা হলো, নাটক বানানো হলো, কোনো বিতর্ক অনুষ্ঠানে বিতর্কের টপিক ঠিক করা হলো, লিভ টুগেদার করা ঠিক না ভুল, এরকম অনেক কিছু। এভাবে মিডিয়া যেটা করে যে সে একটা ধারণাকে মানুষের সামনে নিয়ে আসে এবং এটার উপর এক ধরনের রেসপেক্টেবিলিটি আরোপ করে, এটার উপর এক ধরনের গ্রহণযোগ্যতা আরোপ করে। আপনারা দেখবেন যে মিডিয়া অনেক সময় দাবি করে যে তারা আসলে বাস্তবতার প্রতিফলন করে, তারা নিজে থেকে কোনো কিছু উপস্থাপন করে না, সমাজে যেটা আছে সেটাই তারা তুলে ধরে। এটা একটা ভুল দাবি। মিডিয়া আসলে তার ক্ষমতাকে সিলেক্টিভ ভাবে ইউজ করে, যাতে করে মানুষকে একটা নির্দিষ্ট ধরনের মূল্যবোধের দিকে নিয়ে যাওয়া যায়। কোনো একটা বিষয়ে কোন কথাটা বলা হবে আর কোন কথাটা বলা হবে না, এটা কিন্তু মিডিয়া ঠিক করে। এবং কোনো বিষয়ের পক্ষে কতক্ষণ কথা বলা হবে, বিপক্ষে কতটুকু কথা বলতে দেওয়া হবে, এই সব কিছু মিডিয়া ঠিক করে। জনপরিসরে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এগুলো মিডিয়া ঠিক করে। আপনি দেখবেন অনেক ইস্যুতে মিডিয়া আসলে সবার বক্তব্য সমানভাবে উপস্থাপন করে না। সমাজের সব ধরনের মানুষের চিন্তা, সমাজের সব ধরনের মানুষের জীবনকে মিডিয়া সমানভাবে তুলে ধরে না এবং একইভাবে তুলে ধরে না। বাংলাদেশে অনেক প্র্যাকটিসিং মুসলিম আছে, কিন্তু টিভিতে, নাটকে আপনি তাদেরকে খুঁজে পাবেন না, সিনেমাতে আপনি তাদের ছাপ পাবেন না, সাহিত্যে আপনি তাদেরকে দেখবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা লেখক আছে, বিখ্যাত যারা লেখক আছে, তাদের কাজে আপনি এরকম মানুষকে পাবেন না। যদিও পান তাহলে দেখবেন সেখানে নেগেটিভ ভাবে তাদেরকে আনা হচ্ছে। একইভাবে কোন অবস্থান, কোন ধারণাগুলোকে সম্মানজনক মনে করা হবে, যৌক্তিক মনে করা হবে, সঠিক মনে করা হবে, এটাও মিডিয়া প্রভাবিত করে। মিডিয়া যে বিষয়গুলো নিয়ে কথা বলে না, মানুষ মনে করে, বা মানুষের মধ্যে বড় একটা অংশ মনে করে যেগুলো নিয়ে আসলে কথা বলার দরকার নাই, এগুলো কথা বলার উপযুক্ত বিষয় না। মিডিয়া যে বিষয়গুলোকে নেতিবাচক ভাবে তুলে ধরে, মানুষ ধরে নেয় যে এই বিষয়গুলো হলো অসম্মানজনক, অযৌক্তিক কিংবা মিথ্যা। মিডিয়ার আরেকটা বড় ফাংশন হলো যে মিডিয়া দেখবেন ধর্মের ব্যাপারে খবরগুলা নেতিবাচক ভাবে উপস্থাপন করে। অনেক সময় সে ধর্মের ব্যাপারে শুধুমাত্র ওই খবরগুলো আনে যেগুলো নেতিবাচক। যেমন ধরেন কোনো মাদ্রাসাতে ধর্ষণ হয়েছে বা ধর্ষণের অভিযোগ আসছে, এই জিনিসটা তারা খুব ফলো করে প্রচার করবে। যদিও দেশে মাদ্রাসা লাখ লাখ এবং সেখানে ভালো কোনো খবর তারা আনতেছে না, তারা শুধুমাত্র নেগেটিভ এই খবরটাই সামনে নিয়ে আসতেছে। এবং তারা সবসময় চেষ্টা করে যে ধার্মিকদের যথাসম্ভব খারাপভাবে উপস্থাপন করার। তাদের ইতিবাচক কোনো খবর আপনি দেখবেন না, নেতিবাচক খবরটাই দেখবেন। এবং যখন তাদের সাথে নেতিবাচক কোনো ঘটনা ঘটে, তখনও সেটা তাদের দোষ। মানে মনে করেন দাড়ি টুপি পরা লোকজন মাইর খাইছে, তারা যে মাইর খাইছে এটাও তাদের দোষ। এটা হলো নেতিবাচক উপস্থাপনের একটা দিক। আরেকটা দিক হলো ধর্ম, ধার্মিকতা, ধর্মীয় মূল্যবোধ, ধার্মিক মানুষ, এগুলাকে হয় হাস্যকর হিসেবে উপস্থাপন করা,
অথবা নেতিবাচক হিসেবে উপস্থাপন করা, নেগেটিভ স্টেরিওটাইপ তৈরি করা। নেগেটিভ স্টেরিওটাইপ মানে হলো নির্দিষ্ট কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের দিকে ফোকাস করা, তারপর সেগুলোকে বড় করে দেখানো এবং এগুলোর উপর ভিত্তি করে একটা ঢালাও ধারণা তৈরি করা। যেমন ধরেন, ধার্মিক মুসলমান মানেই উগ্র, সন্ত্রাসী, বোকা, মাথামোটা, নারী বিদ্বেষী ইত্যাদি। এগুলো হলো নেগেটিভ স্টেরিওটাইপ। এই যে নেতিবাচক কিছু ধারণা, এগুলো তারা কিভাবে প্রচার করে? একটা উপায় হলো নাটক, সিনেমা, গল্প, সাহিত্য, এখানে সবচেয়ে বোকা, সবচেয়ে হাস্যকর যে চরিত্রগুলো আছে তাদেরকে ধর্মীয় চরিত্র হিসেবে দেখানো, অথবা নেতিবাচক যে চরিত্রগুলো আছে তাদেরকে ধার্মিক হিসেবে দেখানো। অন্যদিকে যারা গল্পের নায়ক বা যারা গল্পের সবচেয়ে ভালো চরিত্র, যাদেরকে দর্শক পছন্দ করবে, তাদেরকে সেকুলার মূল্যবোধ বা প্রগতিশীল মূল্যবোধের অনুসারী হিসেবে দেখানো। এটা আমাদের দেশে অনেক হয়েছে এবং অনেক হয়। যেমন ধরেন, পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় দানবের মূর্তি বানানো হয়েছে। সেই দানব কেমন? দাড়িওয়ালা, টুপিওয়ালা। এভাবে নানাভাবে নাটক, সিনেমা, সাহিত্যে দাড়ি টুপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং ধর্মের কথা বলা মানুষদেরকে ভণ্ড, প্রতারক বা লোভী হিসেবে দেখানো হয়েছে। এই সব কিছু হলো নেগেটিভ স্টেরিওটাইপ। এইরকম নেতিবাচক উপস্থাপনার ফলে কি হয়? এটার ফলে দুটো জিনিস হয়। যারা ধার্মিক মানুষ তারা এই নেগেটিভ স্টেরিওটাইপ থেকে নিজেদেরকে দূরে সরাইতে চায়। কেউ তো চায় না যে তাকে জঙ্গি বলা হোক, কেউ চায় না যে তাকে সন্ত্রাসী বলা হোক। তাই সে চেষ্টা করে মিডিয়াতে যে বৈশিষ্ট্যগুলোকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে সেগুলো এড়ায় যাওয়ার। যে আমি মুসলিম কিন্তু আমি ওইরকম মুসলিম না, আমি কিন্তু গোঁড়া না, আমি মুসলিম কিন্তু আমি আধুনিক, আমি মুসলিম কিন্তু আমি উদার, আমি মুসলিম কিন্তু আমি সহনশীল। হিজাব পরা মানে ব্যাকডেটেড হওয়া না, হিজাব পরেও সব করা যায়। এইভাবে এই নেগেটিভ স্টেরিওটাইপিং বা এই নেগেটিভ উপস্থাপনা ধার্মিক মানুষের চিন্তার মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করে, তার উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করে। আরেকটা প্রভাব হলো, যেসব চরিত্রকে ইতিবাচক হিসেবে দেখানো হয়, অনুসরণীয় হিসেবে দেখানো হয়, মানুষ স্বাভাবিকভাবেই তাদের অনুকরণ করার চেষ্টা করে। তাদের চিন্তা, তাদের মূল্যবোধটাও তারা অনুসরণ করার চেষ্টা করে, বুঝে কিংবা না বুঝে। এভাবে একদিকে মিডিয়া ধর্মীয় মূল্যবোধের সাথে দূরত্ব তৈরি করে, অন্যদিকে সে প্রগতিশীল মূল্যবোধকে ভালো বা ইতিবাচক হিসেবে উপস্থাপন করে। আরেকটা যেভাবে মিডিয়া সমাজের মূল্যবোধকে প্রভাবিত করে সেটা হলো ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নেওয়া সবাইকে মিডিয়া হিরো হিসেবে দেখায় এবং তাদের গল্পগুলো বারবার দেখানো হয়, খুব ইমোশনালি প্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়, যাতে মানুষের মনে এটা প্রভাব ফেলে এবং মানুষ একসময় এগুলো মেনে নিতে শুরু করে। এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে যাওয়াটাকে সবসময় সবলের বিরুদ্ধে দুর্বলের যুদ্ধ হিসেবে দেখানো হয়। কারণ শক্তিশালী কারোর সাথে যখন দুর্বল কারো যুদ্ধ হয় তখন মানুষের সহানুভূতি, মানুষের সিম্প্যাথিটা কার প্রতি থাকে? দুর্বলের প্রতি। তো এই জন্য মিডিয়া সবসময় বিষয়টা এভাবে প্রেজেন্ট করে। যেমন ধরেন, সমকামিতা, অ্যাবর্শন কিংবা এই ধরনের কোনো কিছুকে দেখানো হয় ক্ষমতাসীনের বিরুদ্ধে দুর্বলের যুদ্ধ হিসেবে, দুর্বলের লড়াই হিসেবে। যেমন মনে করেন লিভ টুগেদার, এটা নিয়ে যদি একটা নাটক করা হয়, সেখানে হয়তো মূল চরিত্র থাকবে একটা মেয়ে যে লিভ টুগেদার করতে চায় এবং সে রক্ষণশীল সমাজের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে। সে সাহসী, সে আপোষহীন, সে ভালো মানুষ, সবাইকে হেল্প করে ইত্যাদি। অন্যদিকে যারা তার বিরুদ্ধে আছে, যারা লিভ টুগেদারের বিরোধিতা করতেছে, এরা সবাই খারাপ, নিষ্ঠুর, গোঁড়া, উগ্র এটসেট্রা। এবং মেয়েটা হলো দুর্বল, আর যারা বিরোধিতা করতেছে তারা হলো সবল। সবলের বিরুদ্ধে দুর্বলের লড়াই, এভাবে তারা প্রেজেন্ট করবে। যেমন ধরেন, কয়েক বছর আগে একটা সিনেমা বানানো হয়েছিল বাংলাদেশে, এটার নাম ছিল নডরাই। গল্পটা হলো এরকম যে কক্সবাজারের একটা মেয়ে, সে সার্ফার হইতে চায়, সমুদ্রে সার্ফিং করা, এবং তার সমাজ, যেটা রক্ষণশীল সমাজ, সেটা তাকে বাধা দেয়। ট্র্যাডিশনাল সমাজ তাকে বাধা দিচ্ছে। কিসের ভিত্তিতে বাধা দিচ্ছে? ধর্মের ভিত্তিতে বাধা দিচ্ছে। তারা এই নারীকে আটকে রাখতেছে, তার ইচ্ছাকে সম্মান করতেছে না, তার স্বাধীনতাকে সম্মান করতেছে না। অন্যদিকে এই মেয়ে সার্ভ করে কাদের সাথে? বিদেশিদের সাথে। তাকে মূল্যায়ন করতেছে কারা? সাদা মানুষরা, বা সাদা মানুষের কাছ থেকে শিখে আসে বাদামি চামড়ার মানুষরা। তারাই তাকে বুঝতেছে, তারাই তাকে সম্মান করতেছে। সো এটা আসলে একটা টিপিক্যাল জাতে ওঠার গল্প, যে একটা বাদামি চামড়ার মেয়ে, সে সাদাদের মতো হইতে চায়, কিন্তু তার বাদামি চামড়ার পরিবার বা সমাজ সেটা মেনে নিচ্ছে না। এখন সে নানা প্রতিকূলতা মোকাবেলা করে স্বাধীন হয়ে উঠবে। মানে খুব ইমোশনাল কাহিনী। তো এখানে যারা সেকুলার মূল্যবোধের ধারক তারা হলো ভালো মানুষ, এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করা মানুষরা কারা? তারা হলো পিছায় থাকা, তারা হলো বাস্তবতা বুঝে না, তাদের চিন্তা ভাবনা যৌক্তিক না এটসেট্রা। ভালো চরিত্রগুলা সেকুলার, প্রগতিশীল, খারাপ চরিত্রগুলা
বোকাগুলা, নেতিবাচক চরিত্রগুলা হলো ধার্মিক। অথচ বাস্তবতা হলো উল্টাটা। বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই সেকুলার মূল্যবোধগুলা কিন্তু প্রচার করতেছে। প্রগতিশীল যেগুলো মূল্যবোধ বলা হয় এগুলো কিন্তু তারা প্রচার করতেছে বিলিয়নস অফ ডলার্স, ট্রিলিয়নস অফ ডলার্স খরচ করে, এবং এরাই ধর্মীয় মূল্যবোধেরও বিরোধিতা করতেছে। আমেরিকাতে যদি সমকামিতার পক্ষে আইন পাশ হয় সেটা নিয়ে কিন্তু পৃথিবীর কেউ কোনো কথা বলে না, কিন্তু ব্রুনেইতে যদি বলা হয় যে সমকামিতা একটা শাস্তি দেওয়া হবে, তখন সবাই তাদেরকে হুমকি দেয় যে তোমাদেরকে স্যাংশন দিব, নিষেধাজ্ঞা দিব ইত্যাদি। বাংলাদেশে যদি 16 বছরের নিচে বিয়ে হয় তাহলে পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে, ম্যাজিস্ট্রেট এসে ধরে নিয়ে যেতে পারে, এরকম অনেক ঘটনা আছে। সেই বাংলাদেশে কিন্তু আবার মিডিয়া থেকে কিংবা যৌন শিক্ষা ক্লাসেও কি শেখানো হচ্ছে তাদেরকে? তো এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা বিশ্ব ব্যবস্থা যেখানে এই সেকুলার মূল্যবোধগুলোকে প্রাধান্য দেওয়া হয়, ধর্মীয় মূল্যবোধগুলোর বিরোধিতা করা হয়, কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় উল্টাভাবে, মানুষের সহানুভূতি তৈরি করার জন্য এবং মানুষকে ম্যানিপুলেট করার জন্য, মানুষের চিন্তাকে প্রভাবিত করার জন্য। সম্ভবত মিডিয়ার সবচেয়ে বড় শক্তি হলো কোনো কিছুকে মিডিয়াতে যেভাবে দেখানো হয় মানুষ সেটাকে বাস্তব হিসেবে ধরে নেয়। মানুষ মিডিয়ার অনুকরণ করে, তার রুচি, পোশাক, স্টাইল, জীবনবোধ, জীবন দর্শন এর অনেক কিছু সে মিডিয়া থেকে নেয়, যেগুলো আগে মানুষ শিখতো তার ধর্ম থেকে, তার পরিবার থেকে, তার কমিউনিটি থেকে, তার সমাজ থেকে। কি ধরনের কাপড় পরা উচিত, কি ধরনের ডিভাইস কেনা উচিত, এটা যেমন মানুষ মিডিয়া থেকে শিখতেছে, তেমনি ভাবে বিভিন্ন পাবলিক ইস্যুর ব্যাপারে, সামাজিক ইস্যুর ব্যাপারে, নৈতিক বিষয়ের ব্যাপারে কিভাবে চিন্তা করা উচিত, কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করা উচিত, কিভাবে প্রতিক্রিয়া হওয়া উচিত, সেটাও সে শিখতেছে মিডিয়ার কাছ থেকে। যেমন নারীবাদের কথাটা ধরেন, নারীবাদের ব্যাপক প্রসারের একটা বড় কারণ হইল মিডিয়া এই মতবাদটাকে অনেক সমর্থন দিছে, এবং নারীবাদের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু আপনি মিডিয়াতে তেমন একটা খুঁজে পাবেন না। এবং মিডিয়া যেটা করতেছে সেটা হলো সে দর্শকের সামনে, সমাজের সামনে নারীত্বের একটা আদর্শ ধারণা তৈরি করতেছে, একটা আইডিয়াল মডেল তৈরি করতেছে। বুদ্ধিমান, স্মার্ট, ক্যারিয়ারে সফল, সুন্দর, এরকম নারী হলো সার্থক নারী। এবং যে নারী এই ছাঁচটার সাথে মিলতেছে না সে হলো ব্যর্থ নারী। যেমন ধরেন একজন গৃহিণী, একজন মা, সেই মডেলে ফিট করে না, তো সে ব্যর্থ নারী। তো এই চিন্তাটা কিভাবে সমাজের নারীদের প্রভাবিত করবে চিন্তা করেন। একটা মেয়ে যে ছোটকাল থেকে এভাবে বড় হচ্ছে এই সমাজে, যেখানে সফলতা এবং ব্যর্থতার এই ধরনের কিছু ধারণা তার সামনে রাখা হয়েছে, সে কি চিন্তা করে বড় হবে? সে কিভাবে তার নিজের জীবন নিয়ে চিন্তা করবে? এই সব কিছুকে কিন্তু প্রভাবিত করতেছে মিডিয়া, কালচার এবং শিক্ষা।